Now, coming to the third part of the Indo-Bangladesh relations, as I already said that this is the last part where I will be discussing on the major irritants. অর্থাৎ আমরা এখন থার্ড পার্টটা নিয়ে আলোচনা করব। থার্ড পার্ট মানে যে পার্টটাতে অলরেডি আমি আগেও বলেছি যে এই পার্টটাতে আমি সেই সব ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলবো যারা কিনা ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করছে ইন আ নেগেটিভ ওয়ে, মানে যার জন্য ভারত বাংলাদেশের সম্পর্ক সবসময় খুব স্মুথলি রান করেনি, সেই ফ্যাক্টরগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তার মধ্যে প্রথমেই যে ফ্যাক্টরটা নিয়ে আমি ডিসকাস করব সেটা হচ্ছে কি চায়না অ্যাজ আ ফ্যাক্টর। চায়না একটা রাষ্ট্র হিসেবে কিভাবে এবং কেন ভারত বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করেছে সেটা এই 34, 35 আর 36 নাম্বার স্লাইডে আমরা ডিসকাস করেছি। টু স্টার্ট উইথ, যেটা এখানটাতে প্রথমেই বলার বিষয় যে বাংলাদেশ একটা কম্পারেটিভলি একটা নতুন রাষ্ট্র হিসেবে ইন দিস লাস্ট 4 decade খুব বেশি ডেভেলপমেন্টাল ইনিশিয়েটিভস নিয়েছে এবং অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে ডেভেলপ করেওছে। তার একটা মেজর কারণ হচ্ছে গিয়ে যে বাংলাদেশ কখনোই শুধু একটা কোনো কান্ট্রির উপরে ডিপেন্ডেন্ট থাকেনি। What is important to note here that Bangladesh has never been excessively dependent on any country. যেটা আমরা বারবারই বলে এসেছি বা দেখেছি যে সাউথ এশিয়াতে ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট ইকোনমি, অর্থাৎ অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে সবথেকে শক্তিশালী একটা ক্ষমতা ভারতবর্ষ, এবং ভারতের চারপাশে তার প্রতিবেশী অনেকগুলো ছোট ছোট রাষ্ট্র রয়েছে, এবং এই প্রতিবেশী রাষ্ট্রগুলো সবসময় দেখা গেছে ভীষণভাবে ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার উপরে। দে আর হেভিলি ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া। কিন্তু বাংলাদেশ ইজ দ্য অনলি কান্ট্রি যে একমাত্র ভারতের উপরে কিন্তু নির্ভরশীল নয়। রাদার we would see that Bangladesh has developed and they have a steady economic growth of around 6% because they have been benefited from the international assistance and from the external factors. অর্থাৎ কি দেখা যাচ্ছে যে বাংলাদেশের একটা স্টেডি ইকোনমিক গ্রোথ হয়েছে, অ্যান্ড দ্যাট টু আপ অ্যারাউন্ড 6%। সেই স্টেডি ইকোনমিক গ্রোথের একটা মেজর কারণ হচ্ছে গিয়ে যে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়াও অন্যান্য বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্র বা বিভিন্ন আন্তর্জাতিক ক্ষেত্র থেকে অনেক ধরনের ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স পেয়ে এসছে। এবং সবথেকে যেটা লক্ষণীয় বিষয় হলো যে এর মধ্যে one of the nation who have helped Bangladesh like anything and who have extended financial assistance like anything is China. অর্থাৎ যে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্সগুলো বাংলাদেশ পেয়েছে অন্যান্য রাষ্ট্রদের থেকে, তার মধ্যে অন্যতম যে রাষ্ট্র যে বাংলাদেশকে অনেকভাবে অর্থনৈতিকভাবে সাহায্য করেছে, বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করেছে, সেরকম একটি রাষ্ট্র হচ্ছে গিয়ে চায়না। এবং লক্ষণীয় বিষয় হলো যে লাস্ট 10 বছর ঠিক যেরকমভাবে ভারতের সাথে সম্পর্ক তৈরি করেছে ঠিক একই রকমভাবে বাংলাদেশ কিন্তু চীনের সাথেও নানা ধরনের সম্পর্ক এগিয়ে নিয়ে গেছে।
টু স্টার্ট উইথ, চীনের সাথেও কিন্তু বাংলাদেশের ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড পিপল টু পিপল টাইজ আর ভেরি স্ট্রং। অর্থাৎ ভারতের সাথে ঠিক যেরকমভাবে বাংলাদেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক একই রকমভাবে চীনের সাথেও কিন্তু বাংলাদেশের হয়েছে। এবং চীন এমন একটি রাষ্ট্র যার কাছ থেকে বাংলাদেশ সব থেকে বেশি আর্মস অ্যান্ড অ্যামুনেশনস ইম্পোর্ট করে। চায়না ইজ দ্য বিগেস্ট আর্ম সাপ্লায়ার টু বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ চীনকে অনেক সময় কিন্তু ভারতের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা চালিয়েছে। তার কিন্তু আমরা অনেক ক্ষেত্রে প্রমাণ পাওয়া যায়। এছাড়া যেটা আরও লক্ষণীয় বিষয়, যে বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রে, যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু চীন বেশ অনেক ইনভেস্টমেন্ট করে আসছে বাংলাদেশে। শুধু তাই নয়, during President Jinping's visit in 2016, বাংলাদেশে 24টা প্রজেক্টের জন্য চীন $24 বিলিয়ন কিন্তু গ্রান্ট করেছে। এছাড়াও বিভিন্ন জায়গায় চীন বাংলাদেশি স্টুডেন্টদেরকে স্কলারশিপ দেয়। এছাড়া বাংলাদেশি স্টুডেন্টরা মেডিকেল পড়তে চীনে যায়, এবং চায়না এনকারেজ করছে বাংলাদেশি স্টুডেন্টসদেরকে চাইনিজ শেখার জন্য, যাতে কিনা চাইনিজ যদি তারা শিখতে পারে তাহলে তারা আরও অনেক বেশি মানুষের সাথে মানুষের সম্পর্ক করতে পারে। ল্যাঙ্গুয়েজ ইজ আ মেজর রিজন অর মেজর ফ্যাক্টর যার মধ্য দিয়ে আমরা একে অপরের কাছাকাছি আসি। সেক্ষেত্রে চীন সেই জন্যই কিন্তু বাংলাদেশি যুব সমাজকে ভীষণভাবে এনকারেজ করছে চাইনিজ ভাষাটা শেখার জন্য। এছাড়া চীনের একটা মেজর ইন্টারেস্ট বাংলাদেশের উপর রয়েছে। তার একটা কারণ হচ্ছে গিয়ে চীন বাংলাদেশের পোর্টগুলোকে ইউজ করতে চায় নিজের স্বার্থের জন্য। কারণ কি, চীন স্ট্রেট অফ মালাক্কার উপরে ডিপেন্ডেন্ট না থেকে রাদার বাংলাদেশ পোর্টগুলোকে ডেভেলপ করতে চায়, সো দ্যাট বাংলাদেশের মধ্য দিয়ে যাতে চীন একটা ডিরেক্ট অ্যাক্সেস পেতে পারে। বিকজ চীনের হুনান প্রভিন্স কিন্তু বাংলাদেশের কাছে ভীষণ কাছাকাছি। কামিং টু দ্য লাস্ট স্লাইড রিগার্ডিং দিস চায়না ফ্যাক্টর, সেটা হচ্ছে কি স্লাইড নাম্বার 36। স্লাইড নাম্বার 36-এ আমরা যেটা দেখছি যে একটা ম্যাপ রয়েছে, ইন্ডিয়ান ম্যাপ, এবং তার চারপাশে একটা রেড কালারের লাইন মানে চারপাশ দিয়ে একটা রেড লাইনিং রান করছে। এটা বেসিক্যালি আর কিছুই না, এটাকে বলা হয় স্ট্রিং অফ পার্লস। স্ট্রিং অফ পার্লসটা কি? স্ট্রিং অফ পার্লস হচ্ছে গিয়ে চায়নার একটা স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি অনুযায়ী চায়না অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, বিভিন্ন পোর্টগুলোকে ডেভেলপ করছে, বিভিন্ন নেশনে তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, সো দ্যাট কি তারা বিভিন্ন জায়গায় পোর্ট ডেভেলপ করতে পারে, এবং সেইগুলো অ্যাকচুয়ালি ইন্ডিয়ার চারপাশ থেকে করছে, যাতে কিনা চায়না ইন্ডিয়ার উপরে একটা ক্লোজ প্রক্সিমিটির থেকে, মানে খুব কাছ থেকে যাতে ভারতের উপরে তারা নজর রাখতে পারে। বেসিক্যালি ভারতকে একটা মালা দিয়ে সে আটকে ফেলার চেষ্টা করছে, সেটাকেই আমরা স্ট্রিং অফ পার্লস বলি। আর সেই জায়গায় দাঁড়িয়ে
চীন কিন্তু বাংলাদেশকে বা বাংলাদেশের পোর্টগুলোকে কাজে লাগাচ্ছে সো দ্যাট একদম ভারতবর্ষের একদম কাছে ঢুকে গিয়ে বা ভারতবর্ষের অলমোস্ট ভারতবর্ষের মধ্যে ঢুকে গিয়ে যাতে ভারতের উপরে সে নজরদারি করতে পারে যখনই দরকার হবে। এছাড়া আরও একটা কারণে চীন এইটা করছে, সেটা হচ্ছে গিয়ে শিলিগুড়ি করিডোর, যেটা আমি এর আগেও একবার আমরা আলোচনা করেছি, যে যেটাকে আমরা চিকেন স্নেক বলেছিলাম, সেটাকেই মানে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গিয়ে শিলিগুড়ি করিডোর, যে একটা খুব সরু একটা জায়গা ভারত নেপাল আর বাংলাদেশের মাঝে। সেই সরু ল্যান্ডমাসটার উপরে নজর রাখার জন্য চীন কিন্তু বাংলাদেশে ঢুকছে, বিকজ একমাত্র বাংলাদেশের মধ্য দিয়ে বা বাংলাদেশের ল্যান্ডমাসকে ইউজ করেই কিন্তু ওই জায়গাটার উপরে নজরদারি করা সম্ভব। কারণ চীনও খুব ভালোভাবে জানে যে ওই জায়গাটাকে যে সময় বা কোনো হস্টাইল সিচুয়েশনে বা যখন যুদ্ধকালীন কোনো পরিস্থিতি যদি হয় ভবিষ্যতে, সেক্ষেত্রে যদি ওই পার্টটারকে কোনোভাবে কেটে দেওয়া সম্ভব হয় বা কোনোভাবে যে ওই পার্টটার উপরে কন্ট্রোল যদি এস্টাবলিশ করতে পারে চীন, সেক্ষেত্রে ভারতবর্ষের কিন্তু সাপ্লাই লাইন টুয়ার্ডস ইটস নর্থ ইস্টার্ন স্টেট পুরোপুরি ডিসকানেক্টেড হয়ে যাবে, এবং সেক্ষেত্রে কিন্তু পুরো নর্থ ইস্টার্ন স্টেটসগুলি আমাদের হাতের বাইরে চলে যাবে। সেই ক্ষেত্রে এইটাই আমি বলতে পারি যে এই বিভিন্ন কারণগুলোর জন্য কিন্তু চীন একটা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে ইন্ডো বাংলাদেশ রিলেশনসে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এটা দেখা গেছে যে সেটা বাংলাদেশও খুব ভালো করে জানে, এবং সেই কারণে কিন্তু বারবারই বাংলাদেশ চায়না কার্ড প্লে করেছে ইন্ডিয়ার এগেনস্টে। নাও কামিং টু দ্য next subtopic of this part, সেটা হচ্ছে কি ওয়াটার ডিসপিউট। আমরা সবাই জানি জল সবথেকে প্রেশিয়াস রিসোর্স, জল ছাড়া জীবন হবে না, জল ছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না, যে কোনো ক্ষেত্রে আমাদের জলের প্রয়োজন হয়। এবার কামিং টু দিস ইস্যু ওয়াটার ডিসপিউট, প্রশ্ন হচ্ছে গিয়ে জলের জন্য কি করে আমাদের মধ্যে লড়াইয়ের সম্ভাবনা দেখা দেয়, বা জল কি করে একটা ডিসপিউটেড এরিয়া হয়ে গেল। ভারত বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেছে যে ভারত আর বাংলাদেশ 54খানা রিভার শেয়ার করে, মানে 54টা রিভার ভারতবর্ষ থেকে বয়ে গিয়ে তারা বাংলাদেশেও যাচ্ছে। আমরা সবাই জানি বা বুঝি যে নদী বর্ডার মানে না, বর্ডার বোঝে না, সে ভারতের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সে বুঝতে পারে না। সেক্ষেত্রে তার জন্যই আমরা দেখতে পাচ্ছি কি যে অনেক রিভার যারা কিনা আমাদের এই লাইফ লাইন অফ আ নেশন, সেই ধরনের 54খানা রিভার শেয়ার করে ইন্ডিয়া আর বাংলাদেশ, যেগুলোর কিনা উৎপত্তিস্থল বিভিন্ন বা তার বয়ে যাওয়ার জায়গা হচ্ছে গিয়ে ভারতবর্ষ এবং পরবর্তীকালে বাংলাদেশ। এই যে ম্যাপটা যেটা 37 স্লাইডে দেখা যাচ্ছে, সেইখান থেকে দেখা যাচ্ছে যে প্রধান যে নদী, যেটা আমরা সবাই আমরা যাকে গঙ্গা নামে চিনি, সেই গঙ্গা নদী কিন্তু আমাদের ভারতবর্ষ হয়ে ঢুকছে বাংলাদেশে, এবং বাংলাদেশে গিয়ে সে যমুনার সাথে মিশে, মানে সেটাও আরেকটা আমাদের দেশের ইম্পর্ট্যান্ট নদী, দ্যাট ইজ ব্রহ্মপুত্র, যে কিনা নর্থ ইস্ট স্টেটগুলোতে জল দিচ্ছে। সেই রকম মেজর দুটো রিভার মানে গঙ্গা এবং ব্রহ্মপুত্র দুজনেই কিন্তু আলটিমেটলি চলে যাচ্ছে বাংলাদেশে।
এছাড়া আরও বিভিন্ন ছোট ছোট নদী আছে, যেমন তিস্তা, তোর্ষা, এরকম বিভিন্ন নদী যেগুলো ভারতবর্ষ থেকে শুরু করে বাংলাদেশে যাচ্ছে এবং বাংলাদেশে গিয়ে তারা অন্য নাম নিচ্ছে, যেরকম গঙ্গা হয়ে যাচ্ছে পদ্মা এবং ব্রহ্মপুত্র হচ্ছে যমুনা, এবং এইভাবে তারা কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে গিয়ে আলটিমেটলি তারা বে অফ বেঙ্গলে গিয়ে মিশছে। এই পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে, বাংলাদেশ হচ্ছে গিয়ে লোয়ার রিপেরাইন নেশন, মানে লোয়ার রিপেরাইন কান্ট্রি। সেটা কি বিষয়, মানে তারা কিন্তু ভারতবর্ষের থেকে নিচে রয়েছে, অর্থাৎ সেখানটাতে এমনি যতক্ষণে নদী গিয়ে পৌঁছচ্ছে ততক্ষণে তাদের হেভি সিলটেশন হচ্ছে বা তারা তাদের নব্যতা হারিয়ে ফেলছে, মানে জল বহন করার ক্ষমতা বা জল নিয়ে যাওয়ার ক্ষমতা অনেক কমে যাচ্ছে, কারণ তারা অনেক বেশি পলিমাটি বহন করে নিচ্ছে। এবং এইটা হচ্ছে গিয়ে মেজর একটা কারণ যে ভারত এবং বাংলাদেশ যে যে নদীর জল তারা ব্যবহার করছে নিজেদের বিভিন্ন কাজের জন্য, যেমন ইরিগেশন, ড্রিঙ্কিং পারপাস, বিভিন্ন কাজে আমরা জল ইউজ করি, এবং মুশকিলের ব্যাপার যে আমাদের সবার জল চাই, কিন্তু বাংলাদেশের পপুলেশন অনুযায়ী যতটা জল বাংলাদেশের প্রয়োজন ততটা জল কিন্তু তারা পাচ্ছে না। সেই ক্ষেত্রে এই যে ওয়াটার ডিসপিউট, তার শুরু বা শুরুটা আমরা দেখতে পাচ্ছি, শুরু হচ্ছে গিয়ে ফারাক্কা ব্যারেজ ডিসপিউট দিয়ে। সেটা কি, ফারাক্কা ব্যারেজ হচ্ছে গিয়ে একটা ড্যাম যেটা আমাদের নর্থ বেঙ্গলে তৈরি করা হয়, যার কারণে কি হচ্ছে যে আমরা বেশ অনেকটা করে জল আমরা ফারাক্কা ব্যারেজে ধরে রাখছি, মানে একটা বাঁধ দিয়ে আমরা জলটাকে প্রিজার্ভ করছি। এই প্রিজার্ভ করার ফলে যেটা হচ্ছে, এবং প্রিজার্ভ কেন করছি, প্রাইমারিলি 2-3টে কারণে। এক, তো আমরা এটাকে ইরিগেশনের কাজে লাগাচ্ছি, এছাড়া আমাদের ফ্লাড ম্যানেজমেন্ট হচ্ছে, মানে এক্সট্রা জলটাকে আমরা যদি ধরে রাখি তাহলে আমাদের এখানে বন্যা হচ্ছে না। আর কি হচ্ছে, আমরা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি করার জন্য এই জলটাকে ধরে রাখি। যেটা পরিস্থিতি যে আজ এই 31 ইয়ার্স ধরে আমরা এই ফারাক্কা ব্যারেজের জলকে বিভিন্ন কাজে লাগাচ্ছি, কিন্তু এই ফারাক্কা ব্যারেজের জন্য বাংলাদেশ কিভাবে এফেক্টেড হয়েছে সেইটা আমাদের একটু জানা দরকার। এই ফারাক্কা ব্যারেজের জন্য যেটা হয়েছে, যে পদ্মা নদী, যে কিনা আমাদের এখানে আমরা যাকে গঙ্গা নামে চিনি, সেই পদ্মা নদীর যে তটভূমি সেটা শুকিয়ে যাচ্ছে, সে তার নব্যতা হারাচ্ছে, মানে জল বহন করার ক্ষমতা তার কমে যাচ্ছে। এমনিতেই আমরা বাদ দেওয়ার ফলে সে জল কম বয়ে নিয়ে যাচ্ছিল, আরও সে জল কম বইতে পারছে, এবং দিনে দিনে কিন্তু নদীগুলো সব মৃত নদী হয়ে যাচ্ছে, ডেড রিভার্স। আমরা এমনিতেই বলে থাকি যে বাংলাদেশ হচ্ছে গিয়ে নদীমাতৃক রাষ্ট্র, মানে নদী হচ্ছে গিয়ে তাদের লাইফ লাইন। সেই নদী কিন্তু আজকে দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে। কেন? কারণ এই ফারাক্কা ব্যারেজের জন্য। এছাড়া বিভিন্ন সময়, প্রাইমারিলি 1996 থেকে দেখা গেছে বারবার বাংলাদেশ বলে এসছে যে আমাদের এখানটাতে জলের প্রয়োজনীয়তা বাড়ছে, আমাদেরকে আরও জল দেওয়া হোক, কিন্তু ভারতবর্ষ কখনোই সেটা মানতে পারেনি, এবং যার ফলে দেখা গেছে সবসময় এটা কিন্তু একটা ইরিটেন্ট বা একটা এরিয়া অফ ডিসকন্টেন্ট হিসেবে রয়ে গেছে। এবং সব থেকে যেটা প্রবলেম এরিয়া, যে এই ফারাক্কা ব্যারেজের জন্য বাংলাদেশের কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে। সেটা কীরকম, বর্ষার সময় এখানে বন্যা হয়ে যাচ্ছে, কারণ বর্ষার সময় ফারাক্কার জল ছেড়ে দেওয়া হয়, আর খরার সময় বাংলাদেশে, মানে এপ্রিল মে মাসে যে সময় ড্রাই সিজন, সেই সময় তারা জল পায় না, এবং তার জন্য কি হচ্ছে, তাদের কিন্তু ওখানে খরা হচ্ছে বা তারা ঠিকঠাক মতো করে জমি চাষ করতে পারছে না।
আরও কি হচ্ছে, পলিউশন বাড়ছে, ফিশ বা মৎস্য ফিশ ইন্ডাস্ট্রিজ যেগুলো সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ জল নেই যেহেতু। আর কি হচ্ছে, ডেল্টিক রিজন মানে যে বদ্বীপগুলো তৈরি হয় সেগুলো আনস্টেবল হচ্ছে। আর কি, সেই বদ্বীপগুলোতে বেশি পরিমাণে স্যালাইনিটি বেড়ে গেছে, মানে নোনতা ভাব অনেক বেশি বেড়ে যাচ্ছে। এর সবেরই কারণ কিন্তু মেজর কারণ হচ্ছে গিয়ে দ্য স্ক্যারসিটি অফ ওয়াটার, মানে জলের জলের অভাব। তো এরকম পরিস্থিতিতে ভারত বাংলাদেশ বিভিন্ন সময় বহুবার কিন্তু আলোচনার টেবিলে বসেছে, কিন্তু কোনো বারই কিন্তু সেই অর্থে ফ্রুটফুল বা স্যাটিসফ্যাক্টরি কোনো ডিসিশনে তারা আসতে পারেনি। এবং তার একটা মেজর কারণ যে রিসেন্টলি আমরা কিন্তু তিস্তা ওয়াটার ট্রিটি সই করার একটা কথা হয়েছিল 2015-এ, কিন্তু সেই সময় আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিএম শ্রীমতী মমতা ব্যানার্জি কিন্তু সেই ট্রিটিটা হতে দেয়নি, কারণ ওনার বক্তব্য ছিল যে এই পরিস্থিতিতে যদি এই ট্রিটিটা সাইন হয় সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল শুকিয়ে যাবে। আবার এটাও ঠিক যে যদি ট্রিটিটা না হয় তাহলে সম্পর্কের অবনতি আরও ঘটবে এবং বাংলাদেশ কিন্তু আরও জলের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাবে। সবথেকে ওয়ার্স সিচুয়েশন ইজ দিস, যে আমরা এখনও ওয়াটার ডিসপিউটটাকে ক্লিয়ার করতে পারিনি, কিন্তু তার মধ্যে অলরেডি ইন্ডিয়া ভাবছে যে তারা ব্রহ্মপুত্রের উপরে বেশ কয়েকটা হাইডেল পাওয়ার প্রজেক্ট এবং ড্যাম তৈরি করার প্রজেক্ট নিয়ে চিন্তাভাবনা করছে বা ইরিগেশনাল প্রজেক্ট তৈরি করার কথা ভাবছে, উইচ উড বি ডেডলি ফর বাংলাদেশ। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের সবার আগে প্রাইমারিলি এই ওয়াটার ডিসপিউটটাকে কিন্তু সলিউশনের কথা চিন্তাভাবনা করতে হবে, কেননা এই ওয়াটার ডিসপিউট যদি সলিউশন না পাওয়া যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই ভারত বাংলাদেশের সম্পর্ক কিন্তু আরও অবনতি ঘটবে। এবং শুধু তাই নয়, এই জলকে ইস্যু করে বাংলাদেশের যারা বিরোধী পক্ষ রয়েছে অর্থাৎ বিএনপি, তারা কিন্তু বারবারই কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে এবং বারবারই তারা কিন্তু ভারতবর্ষকে ক্রিটিসাইজ করে এবং একটা অ্যান্টি ইন্ডিয়ান পাবলিক ওপিনিয়ন তৈরি করার চেষ্টা তারা সবসময়ই চালিয়ে যাচ্ছে। নাও কামিং টু দ্য লাস্ট সেগমেন্ট, যেটা যে আদার সিকিউরিটি চ্যালেঞ্জেস, এটা আমি স্লাইড নাম্বার 44-এ ডিসকাস করেছি। সেটা কি, যে অন্যান্য আর কি সিকিউরিটি চ্যালেঞ্জেস রয়েছে। এর আগে তো দুটো ছিল যেগুলো মেজর সিকিউরিটি চ্যালেঞ্জেস, এর পরে যেটা তিনটে সেগুলো ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, বাট ইয়েস উই আর ওয়ার্কিং অন দ্যাট। তার মধ্যে কি, ফার্স্ট হচ্ছে কি ইললিগাল বাংলাদেশি ইমিগ্রেশন। মানে কি, লাস্ট 1971 সাল থেকে আজ অবধি অলমোস্ট 15 to 20 মিলিয়ন বাংলাদেশি সিটিজেন্স হ্যাভ এন্টার্ড ইন্ডিয়া। মানে প্রায় 20 মিলিয়ন বাংলাদেশি নাগরিক ভারতবর্ষে যারা ঢুকে পড়েছে তারা কিন্তু ইললিগাল ইমিগ্রেন্টস। হ্যাঁ, এখানটাতে একটু বোঝার বিষয় আছে যে একটা সময় ছিল বা 1971-এর সময় যখন আমরা ইন্টারন্যাশনাল বর্ডার খুলে দিয়েছিলাম, তার কারণ কি, কারণ পূর্ব পাকিস্তানে যারা অত্যাচারিত হচ্ছিল বা যাদের জীবন সংশয় দেখা দিয়েছিল তারা যাতে রিফিউজ নিতে পারে, মানে তারা যাতে ভারতবর্ষে আশ্রয় পেতে পারে, তার জন্য ভারতবর্ষ নিজের থেকেই ইন্টারন্যাশনাল বর্ডার খুলে দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে যেটা হয়েছে, আমাদের এই পোরাস বর্ডারটাকে ইউজ করে পরবর্তীকালে
বিভিন্ন বাংলাদেশিরা কিন্তু ভারতের মধ্যে চলে এসছে শুধুমাত্র নিজেদের অর্থনৈতিক উন্নতির জন্য। এবং ভারতের যে বর্ডারিং স্টেটগুলো রয়েছে অর্থাৎ ত্রিপুরা, মেঘালয়, আসাম, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তারা একেবারে ভর্তি হয়ে গেছে। এর জন্য এটা কিন্তু একটা মেজর পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ অলরেডি ভারতবর্ষের জনগণ ভারতবর্ষ কিন্তু আনএমপ্লয়েড ইউথ নিয়ে তাদেরকে চলতে হচ্ছে। আমাদের কিন্তু আনএমপ্লয়মেন্ট আমাদের একটা বিশাল বড় প্রবলেম। আমাদের নিজেদের যুব সমাজকে আমরা এমপ্লয়মেন্ট দিতে পারি না, কিন্তু তারপরে যখন আরও বাইরের থেকে নাগরিকরা চলে আসছে এখানে অর্থনৈতিক কারণের জন্য বা অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিজেদের রাষ্ট্রের বা নিজেদের রাজ্যের যুব সমাজ কিন্তু পিছিয়ে পড়ছে তাদের কাছে, বা তারা কিন্তু আমাদের যুব সমাজের অর্থনৈতিক পিছিয়ে পড়ার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, এই এত বাংলাদেশি আসার ফলে এই বর্ডারিং স্টেটগুলোতে কিন্তু একটা ডেমোগ্রাফিক চেঞ্জ দেখা দিচ্ছে। এটার একটা মেজর কারণ হচ্ছে কি যে আমাদের পোরাস বর্ডার লাইন। এছাড়া আর যে প্রবলেমস বা ইস্যুসগুলো রয়েছে যেমন স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং, এইগুলো তো অলরেডি রয়েছে। যত ইল্লিগাল ইমিগ্রেশন বাড়বে এগুলো একই সাথে সাথে বাড়বে। এছাড়া যেটা আর একটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে ইসলামিস্ট এক্সট্রিমিজম। ইসলামিক এক্সট্রিমিজম কি, বাংলাদেশ মূলত একটা সেকুলার ক্যারেক্টার বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, কিন্তু 2013 থেকে বাংলাদেশে কিন্তু ইসলামিক এক্সট্রিমিজম বা ইসলামিক টেররিজমটা ভীষণভাবে বেড়ে চলেছে। মানে ইসলামিক উগ্রবাদীরা তারা ভীষণভাবে সক্রিয় হয়েছে এবং বিভিন্ন ঘটনা ঘটেছে যেখানে কিনা অ্যাকাডেমিশিয়ানস, ব্লগার্স এবং এথিস্টদেরকে এই ইসলামী উগ্রপন্থীরা মারধর করেছে বা খুন করেছে। এবং সেই পরিস্থিতিতে এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনৈতিক পরিস্থিতিটার সৃষ্টি হচ্ছে তার প্রভাব থেকে কিন্তু ভারতবর্ষ কিন্তু একেবারে নিরপেক্ষ থাকতে পারছে না, বা তার জন্য ভারতবর্ষতেও কিন্তু তার প্রভাব পড়ছে। তো নাও we are at the end of this discussion. So thank you. আশা করব তোমরা বুঝতে পেরেছো। আর এর পরেও যদি কোনো অসুবিধা থাকে আগে পড়ে নিয়ে তারপরে নিশ্চয়ই আমরা এটা নিয়ে পরে আবার আলোচনা করব সেই অসুবিধাগুলোর জায়গাগুলো নিয়ে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।